ওকে স্যার, শুরু করেন। আচ্ছা, আমরা আজকে পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। আমরা প্রথম প্রাণীটি পড়তেছি হাইড্রা। হাইড্রার আমাদের অনেকগুলো অংশ হয়ে গেছে। আজকে আমরা পড়বো হাইড্রার প্রজনন। প্রজননের ইংলিশ হলো রিপ্রোডাকশন। তো প্রজনন বা জনন আমরা বলে থাকি, প্রজননকে আমরা জননও বলে থাকি। তাহলে জনন কাকে বলে? নতুন জননক্ষম বংশধর সৃষ্টির প্রক্রিয়াকে জনন বলে। জনন মূলত দু ধরনের, একটা হলো অযৌন জনন আর এটাকে বলা হয় যৌন জনন। তো হাইড্রা অযৌন জনন আমরা পড়বো। হাইড্রার অযৌন জনন দুই ভাবে হয়ে থাকে, একটা হলো মুকুলোদ্গম আর ২ নম্বর হলো বিভাজন। প্রথমে আমরা আসবো মুকুলোদ্গম জিনিসটা কি। এটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে হাইড্রার মুকুলোদ্গম যেটা আছে এটাকে বলা হচ্ছে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। হাইড্রা যখন অযৌন জনন করে তখন অধিকাংশ ক্ষেত্রেই মুকুলোদ্গম প্রক্রিয়া তার প্রজননটা সম্পন্ন করে। বছরের সব ঋতুতেই বিশেষ করে গ্রীষ্মে পরিবেশে যখন পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকে তখন মুকুলোদ্গম প্রক্রিয়ায় এরা প্রজনন করে থাকে। আমরা এখন মুকুলোদ্গমের বিভিন্ন ধাপগুলো পর্যায়ক্রমে দেখব। তাহলে প্রক্রিয়ার শুরুতে, এই মুকুলোদ্গম প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যাংশ বা নিম্নাংশের কোনো স্থানের এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে। আমরা যদি প্রথম ছবিটা দেখি, এই প্রথম ছবিটা এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো একটা হাইড্রা, উপরে কোষিকা, তারপর হলো হাইপোস্টোম, নিচে হলো দেহকাণ্ড, আর নিচেরটা হলো পাদচাকতি। তাহলে পাদচাকতির সামান্য উপরে বা দেহকাণ্ডের সামান্য নিচে আমরা দেখতে পাচ্ছি যে এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বৃদ্ধি লাভ করে একটা স্ফীত অংশ তৈরি করে। এই স্ফীত অংশটাই পরে মুকুল তৈরি করে। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ফাঁপা নলাকার, মানে স্ফীত অংশটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, পেয়ে ফাঁপা নলাকার মুকুলে পরিণত হয়। এতে ক্রমশ এপিডার্মিস, মেসোগ্লিয়া ও গ্যাস্ট্রোডার্মিস উৎপন্ন হয়। তাহলে এই মুকুল অংশে, মানে এই মুকুল অংশে ক্রমান্বয়ে তিনটা অংশ তৈরি হবে। দেহপ্রাচীরের তিনটা অংশ, এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস। মাতৃহাইড্রা সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। সিলেন্ট্রনটা থাকবে এই মুখ থেকে শুরু করে আমরা এই গোটা অংশটাই কিন্তু সিলেন্ট্রন থাকবে। এদিকে সিলেন্ট্রন থাকবে এবং সিলেন্ট্রনের কিছু অংশ এই মুকুল অংশেও প্রসারিত থাকবে। তাহলে মাতৃহাইড্রা সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। মুকুলটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং শীর্ষ প্রান্ত মুখ ছিদ্র, হাইপোস্টোম ও কোষিকা গঠন করে। আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু মাতৃহাইড্রা থেকে সিলেন্ট্রনের মাধ্যমে মুকুলটি পুষ্টি পাচ্ছে এবং পুষ্টি পেয়ে মুকুলটি ধীরে ধীরে বড় হচ্ছে এবং মুকুলের শীর্ষভাগে তৈরি হবে এরকম হাইপোস্টোম সহ, মুখ সহ হাইপোস্টোম, কোষিকা, এগুলো তৈরি হবে শীর্ষভাগে। এ সময় মাতৃহাইড্রা ও মুকুলের সংযোগস্থলে একটি বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটি ক্রমে গভীর হয়ে মুকুল তথা অপত্য হাইড্রাকে মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এইভাবে যখন আস্তে আস্তে মুকুল অংশটি আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে এবং তার দেহটা তৈরি হয়, তখন কি হয় যে পরিণত যে মুকুল এবং যে মাতৃহাইড্রা, তাদের সংযোগস্থল বরাবর একটা বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয়। এই যে খাঁজ আমরা এখানে লেবেলিং করেছি। অপত্য হাইড্রা বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে পদতল গঠিত হয়। তাহলে এই যে আমরা খাঁজ বরাবর দেখতে পাচ্ছি যে অপত্য হাইড্রা বিচ্ছিন্ন হয়ে যাবে একসময়, এবং যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই শেষ প্রান্তে পাদচাকতি বা পদতল সৃষ্টি হয়ে যায়। আর মাতৃহাইড্রা যে অংশ থেকে বিচ্ছিন্ন হয় সেই অংশের আহ ক্ষয়পূরণটা কিভাবে হয়? সেখানে তো আসলে ক্ষত থাকে। সেই ক্ষতটাও এদের মাতৃহাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে এপিডার্মিসে, সেই ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে মাতৃহাইড্রার এই ক্ষয়পূরণ বা ক্ষতপূরণটা করে ফেলে। এভাবে অপত্য বা শিশু হাইড্রা যেটা আছে, কিছুক্ষণের মধ্যেই নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে। তাহলে এই হলো মুকুল। তাহলে মুকুল উদ্গম প্রক্রিয়াটা সবাই বুঝতে পারলেন?
হ্যালো, স্যার স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা আসবো, আমরা তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা করালাম, এই প্রক্রিয়ার মাধ্যমেই এরা কিন্তু হাইড্রা কিন্তু অজনজনন করে থাকবে। বিভাজনটা কখনো কখনো এরা করে থাকে। হ্যাঁ, তাহলে বিভাজনের যে আমরা যখন দেখবো তখন দেখবো যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হ্যাঁ, ধারণা করা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। একটু পরেই এই ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে বিভাজন দুই প্রকার, একটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন, আর একটা বলবো আমরা অনুপ্রস্থ বিভাজন। তাহলে অনুদৈর্ঘ্য বিভাজন কাকে বলবো? কোন কারণে হাইড্রার দেহ লম্বালম্বি ভাবে একাধিক অংশে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড হতে পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রার জন্ম হয়। তাহলে হাইড্রা যদি কোনো কারণে তার লম্বালম্বি অক্ষ বরাবর, হ্যাঁ, ভেঙে বা সে লম্বালম্বি ভাবে যদি সে বিভক্ত হয়ে দুটো অংশ তৈরি করে, তখন প্রত্যেকটা অংশ কি করবে, যে এপিডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেই কোষ বিভাজিত হয়ে, হ্যাঁ, তাহলে অর্ধাংশ ছিল, অপর অর্ধাংশ তৈরি করে ফেলবে। এভাবে দেখা গেল যে একটা হাইড্রা বিভাজিত হয়ে দুইটা হাইড্রা তৈরি হয়ে যাবে। অনুপ্রস্থ বিভাজনও তাই, যে কোনো কারণে হাইড্রার দেহ যদি মাঝখান বরাবর বা আড়াআড়ি ভাবে, হ্যাঁ, যদি একের অধিক খণ্ডেও বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা খণ্ডের, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষ পুনরায় বিভাজিত হয়ে, হ্যাঁ, পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রা সৃষ্টি করে। এভাবে দেখা যায় একটা হাইড্রা যদি আমি ৫টা টুকরা করি আড়াআড়ি ভাবে, তাহলে ৫টা টুকরায় নতুন হাইড্রার জন্ম দিবে। এবং এক্ষেত্রে প্রত্যেকবারই কি হবে, যে ইন্টারস্টিশিয়াল কোষ, হ্যাঁ, বিভাজিত হয়ে এই বাকি অংশগুলো তৈরি করে। তাহলে আমরা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়েও হাইড্রার মানে পুনরুৎপত্তি হতে পারে। আবার অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমেও যে খণ্ডগুলো তৈরি হবে তার মাধ্যমে হাইড্রা ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে পুনরুৎপত্তির মাধ্যমে নতুন হাইড্রা তৈরি করতে পারে। এবার আসবো হলো যৌন জনন। আমরা এতক্ষণ ছিলাম অযৌন জনন, এখন আমরা আসছি যৌন জনন। তাহলে যৌন জনন আসলে কাকে বলে? শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা জনন কোষের নাম শুনেছো, দুইটাই হ্যাপ্লয়েড কোষ। তাহলে হাইড্রাও কি হবে, এই নিষেকের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে কি করবে, যে দুটি পরিণত জনন কোষের একই গুণ, মানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে যখন জাইগোট তৈরি করে সেটাকে আমরা বলবো নিষেক। তাহলে হাইড্রার যৌন জননকে আলোচনার সুবিধার জন্য একে ৩ ভাগে ভাগ করা যায়। হুম, ৩ ভাগে আসলে এই ৩টা ভাগ আমরা এখানে, প্রথম ভাগটার নাম আসলে অস্থায়ী যৌনাঙ্গ সৃষ্টি না, এটা আমরা বলবো আসলে, হ্যাঁ, গ্যামিটোজেনেসিস আমরা বলবো। প্রথম ভাগটা আসলে অস্থায়ী যৌনাঙ্গ সৃষ্টি না, প্রথম ভাগটা হবে গ্যামিটোজেনেসিস। ঠিক আছে, এটা হবে আসলে গ্যামিটোজেনেসিস। ২ নম্বর হলো নিষেক, ৩ নম্বর হলো পরিস্ফুটন। তাহলে আমরা এই হাইড্রার যৌন জননকে ৩টা ভাগে ভাগ করব। একটা হলো গ্যামেটোজেনেসিস, একটা নিষেক, আর একটা হলো পরিস্ফুটন। আমরা প্রথমে জেনে নিই যে হাইড্রার প্রজনন অঙ্গগুলো কিভাবে তৈরি হয়। আমরা হাইড্রার যখন বাহ্যিক গঠন করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে কিভাবে এদের প্রজনন অঙ্গগুলো তৈরি হয়। তাহলে শীতকালের প্রতিকূল পরিবেশে খাদ্যের অপ্রতুলতায়, মানে খাদ্যের অভাব যখন হবে তখন এরা যৌন জনন সম্পন্ন করে। অধিকাংশ হাইড্রাই এক লিঙ্গ। তাহলে হাইড্রা এক লিঙ্গ, অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ, অর্থাৎ এদের দেহে শুক্রাশয় অথবা ডিম্বাশয় সৃষ্টি হয়। আমরা যখন বাহ্যিক গঠন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে দেহকাণ্ডের উপরের অর্ধাংশ ছিল শুক্রাশয় আর দেহকাণ্ডের নিচের অর্ধাংশ ছিল, হ্যাঁ, ডিম্বাশয়। তবে কিছু প্রজাতির হাইড্রা আবার উভলিঙ্গ হতে পারে। এদের ক্ষেত্রে শুক্রাশয় ও ডিম্বাশয় উভয়ের সৃষ্টি হয়। তবে একলিঙ্গ হাইড্রাই হোক বা উভলিঙ্গ হাইড্রাই হোক, উভয় প্রকৃতির হাইড্রার পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন করে। কারণ উভয়লিঙ্গ হাইড্রার শুক্রাণু ও ডিম্বাণু একই সময়ে পরিপক্কতা লাভ করে না। হ্যাঁ, শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই তৈরি হয়েছে, কিন্তু যে কোনো একটা তার পরিস্ফুটন অফ রাখবে। যদি শুক্রাশয় পরিস্ফুটন হয়ে শুক্রাণু তৈরি করে তাহলে ডিম্বাশয় তার কাজ অফ রাখবে। আবার যদি উভলিঙ্গ হাইড্রার ডিম্বাশয় তার পরিস্ফুটন ঘটিয়ে যদি ডিম্বাণু তৈরি করে সেক্ষেত্রে শুক্রাশয় তার কাজ অফ রাখবে। তাহলে এক হাইড্রার ডিম্বাণু অপর হাইড্রার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে একে পরনিষেক বলে। উভয়লিঙ্গ হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না। এই কোশ্চেনটাও তোমাদের বাহ্যিক গঠন করানোর সময় বলেছিলাম যে উভয়লিঙ্গ হাইড্রার দেহে স্বনিষেক
ঘটে না কেন? হ্যাঁ, কারণ কিন্তু এইটাই যে উভলিঙ্গ হাইড্রা আমরা কাকে বলবো? যে একই হাইড্রার দেহে যদি শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে তাকে আমরা বলবো উভলিঙ্গ হাইড্রা। আর উভলিঙ্গ হাইড্রার দেহে সহনিষেক ঘটে না, কারণ যে হাইড্রার ঠিক একই সময়ে বা প্রজনন ঋতুতে শুক্রাশয় থেকে একই সময়ে শুক্রাণু বা ডিম্বাশয় থেকে একই সময়ে ডিম্বাণু উৎপন্ন হয় না। যেকোনো একটা প্রজনন অঙ্গের পরিস্ফুটন ঘটে। এইজন্য উভলিঙ্গ হাইড্রার দেহে সহনিষেক ঘটে না। যদি এট এ টাইম বা একই সময় যদি উভলিঙ্গ হাইড্রা থেকে শুক্রাশয় থেকে যদি শুক্রাণু হইতো বা ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু উৎপন্ন হইতো, তাহলে উভলিঙ্গ হাইড্রার দেহে সহনিষেক ঘটতো। যেহেতু একটা প্রজনন অঙ্গ তার পরিস্ফুটন কাজ সম্পন্ন করছে, দুটো একসাথে করছে না, এই জন্য আমরা বলবো উভলিঙ্গ হাইড্রার দেহে সহনিষেক ঘটে না। হাইড্রার দেহে স্থায়ী কোনো জননাঙ্গ থাকে না। হ্যাঁ, এটাও আমরা বুঝতে পারছি, কারণ এদের প্রজনন অঙ্গ বলতেছি অঙ্গ, কিন্তু এই অঙ্গটা কিন্তু স্থায়ী না। যখন শীতকাল শেষ হয়ে যাবে তখন এদের প্রজনন অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত ও রূপান্তর হয়ে অস্থায়ী জননাঙ্গ গঠন করে। কারণ আমরা যখন সংগঠন মাত্রা পড়েছিলাম, দেহ সংগঠন মাত্রা, তখন হাইড্রার দেহ সংগঠন মাত্রা কেমন ছিল? কোন লেভেলের সংগঠন মাত্রা ছিল মনে আছে? স্যার কোষীয়। টিস্যু। হাইড্রা টিস্যু, হলো, সরি স্যার, টিস্যু। হাইড্রার কোষীয় এবং টিস্যু, কোষ দ্বারা গঠিত দেহ, আবার টিস্যু দ্বারাও দেহ গঠিত। কিন্তু আমরা এখানে বলছি অঙ্গ, কারণ প্রজনন অঙ্গ, কিন্তু প্রজনন অঙ্গ তো আর স্থায়ী না। শীতকালেই এই প্রজনন অঙ্গ তাদের সৃষ্টি হয়, এই জন্য আমরা বলতেছি এটা অস্থায়ী অঙ্গ। তাহলে আমরা বলেছিলাম যে হাইড্রার যৌন প্রজননকে আমরা তিনটি ভাবে ভাগ করব। প্রথম ভাগটা ছিল গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস আমরা কাকে বলবো? যে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর ও বিভাজিত হয়ে জনন কোষ গঠন করার প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেটোজেনেসিস দু ধরনের, একটাকে বলবো স্পারমাটোজেনেসিস, আরেকটার নাম হবে ওজেনেসিস। আসলে গ্যামেটোজেনেসিস কথার অর্থ কি? গ্যামেট থেকে আসছে হলো জনন কোষ, আর জেনেসিস মানে হলো উৎপত্তি। তাহলে গ্যামেটোজেনেসিস মানে বাংলা প্রতিশব্দ হচ্ছে জনন কোষের উৎপত্তি। তাহলে হাইড্রার ক্ষেত্রে এই জনন কোষ কে তৈরি করতেছে? হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর বিভাজিত এই জনন কোষ তৈরি করবে। এখন আমরা আসি স্পারমাটোজেনেসিস। হাইড্রার শুক্রাশয় হতে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। তাহলে হাইপোস্টোমের কাছাকাছি এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে ত্রিকোণাকার বা মোচাকার শুক্রাশয় গঠন করে। শুক্রাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে শুক্রাণু মাতৃকোষ গঠন করে। তাহলে শুক্রাশয়ের ভিতরে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর হবে এবং ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ গঠন করবে। এই শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়া গঠন করবে। তাহলে শুক্রাণু মাতৃকোষও যেমন ডিপ্লয়েড, স্পারমাটোগোনিয়াও ডিপ্লয়েড হবে। প্রতিটি স্পারমাটোগোনিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পারমাটোসাইট গঠন করবে। ঠিক আছে? তাহলে প্রতিটি স্পারমাটোগোনিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পারমাটোসাইট গঠন করে। তাহলে আমরা এখানে তিন ধরনের কোষ পেলাম। প্রথমে পেলাম শুক্রাশয় থেকে পেলাম শুক্রাণু মাতৃকোষ, সেটাও ডিপ্লয়েড। তারপর শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে আমরা পেলাম স্পারমাটোগোনিয়া, সেটাও ডিপ্লয়েড। তারপরে আমরা পেলাম স্পারমাটোগোনিয়াম থেকে অসংখ্য স্পারমাটোসাইট, তাহলে এটাও ডিপ্লয়েড। এবার কি হবে? প্রতিটি স্পারমাটোসাইট মায়োসিস বিভাজনে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড গঠন করে। তাহলে স্পারমাটিড হলো প্রথম হ্যাপ্লয়েড কোষ। এবার এই স্পারমাটিড, নিশ্চল স্পারমাটিড রূপান্তর হয়ে সচল শুক্রাণু গঠন করে। শুক্রাণু পরিপক্ক হলে শুক্রাশয়ের শীর্ষদেশের নিপুণকে বিদীর্ণ করে ঝাঁকে ঝাঁকে বাইরে এসে পানিতে সাঁতার কাটতে থাকে। 48 ঘন্টার মধ্যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে মারা যায়। আমরা যে ছবি দেখি, এটা হলো স্পারমাটোজেনেসিসের সংগঠনের প্রক্রিয়া। তাহলে এটা আংশিক একটা চিত্র দেখানো হয়েছে। এটা হলো শুক্রাশয়, হাইড্রার এটা হলো শুক্রাশয়, আর এটা হলো সিলিন্ড্রন, মানে এখান থেকে আমরা এই অংশটাকে, এটা হলো হাইড্রার দেহের অংশ।
হ্যাঁ, তাহলে আমরা জাস্ট শুক্রাশয় অংশটা এখানে দেখানো হয়েছে, হাইড্রার পুরো হাইড্রার বডিটা এখানে দেখানো হয় নাই, হাইড্রার সিলিন্ডার সহ শুক্রাশয়ের অংশটা দেখানো হয়েছে। তাহলে আমরা আগে জানি শুক্রাশয়টা কে তৈরি করে, শুক্রাশয়টা মূলত তৈরি করে হাইড্রার এপিডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে এই শুক্রাশয়টা তৈরি করে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম কি, যে শুক্রাশয়ের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর হয়ে প্রথমে কি তৈরি করবে, শুক্রাণু মাতৃকোষ। তাহলে প্রথম কোষগুলো কি তৈরি করবে, শুক্রাণু মাতৃকোষ। আর আমরা এখানে কিন্তু শুক্রাণু মাতৃকোষ একটাও লেভেলিং নাই, আমরা কিন্তু শুক্রাণু মাতৃকোষের পরের যে স্টেপ সেটা থেকে আমরা এখানে লেভেলিং করছি। তাহলে শুক্রাণু মাতৃকোষ পরে বিভাজিত হয়ে কি তৈরি করবে, স্পারমেটোগোনিয়া। আমরা এই যে দেখতে পাচ্ছি স্পারমেটোগোনিয়া, সবাই লেভেলিং দেখতে পাচ্ছ, স্পারমেটোগোনিয়া সবাই কি জি স্যার। লেভেলিং? হ্যাঁ, তাহলে স্পারমেটোগোনিয়া হলো, এটা হলো হলো কোন কোষ থেকে উৎপত্তি হয়েছে, স্পারমেটোগোনিয়া কোন কোষ থেকে উৎপত্তি হয়েছে, শুক্রাশয়ের শুক্রাণু শুক্রাণু মাতৃকোষ থেকে। শুক্রাণু মাতৃকোষও ডিপ্লয়েড ছিল, স্পারমেটোগোনিয়াও ডিপ্লয়েড। এবার আমরা দেখতে পাচ্ছি এটার প্রথম সারির যে কোষগুলো সেগুলো সবই স্পারমেটোগোনিয়া। দ্বিতীয় সারির দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির যে কোষগুলো, সেই কোষগুলো হলো সব স্পারমেটোসাইট। তাহলে এই স্পারমেটোসাইট কে তৈরি করেছে, স্পারমেটোগোনিয়া। তাহলে প্রতিটি স্পারমেটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পারমেটোসাইট তৈরি করে। এই স্পারমেটোসাইটও ডিপ্লয়েড। এরপরে আমরা আসছি হ্যাঁ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম সারি যেগুলো আছে, এই সারির যে কোষগুলো আছে, এই কোষগুলো হলো সব স্পারমাটিড। তাহলে এরা কে তৈরি করেছে, প্রতিটি স্পারমাটোসাইট মায়োসিস বিভাজনে বিভাজিত হয়ে 4টি করে নিশ্চল স্পারমাটিড তৈরি করে। এভাবে আমরা স্পারমাটিড পেলাম। এবার নিশ্চল স্পারমাটিড গুলো পরে কি হয়, রূপান্তর হয়, আর রূপান্তর হয়ে তৈরি করে শুক্রাণু। এই হলো পরিণত শুক্রাণু। তাহলে শুক্রাণুগুলো যখন বৃদ্ধি লাভ করে, তখন এক সময় কি হয়, শুক্রাশয়ের যে বহির্ভাগ আছে, একটু এটা একটু উঁচু অংশ থাকে, এই উঁচু অংশকে বলা হয় নিপল। এই নিপিল অংশে চাপ দেয় শুক্রাণুগুলো, যার ফলে নিপিল অংশ বিদারণ ঘটে বা বিদীর্ণ ঘটে, যার ফলে শুক্রাণুগুলো নিপিল অংশকে ভেদ করে বাইরে চলে আসে, এবং বাইরে কোথায় পড়ে, বাইরে যে পানি আছে সেই পানিতে এরা সাঁতার কেটে বেড়ায়। তাহলে আমরা কি স্পারমেটোজেনেসিস প্রক্রিয়াটা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো ওজেনেসিস। ওজেনেসিস, হাইড্রা ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ওজেনেসিস। দেহের নিম্নাংশের এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে ডিম্বাশয়ের প্রকাশ ঘটায়। ডিম্বাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে ডিম্বাণু মাতৃকোষ সৃষ্টি করে। ডিম্বাণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ওগোনিয়া সৃষ্টি করে। তাহলে ওগোনিয়া হলো, এখানে আমরা পেলাম ডিপ্লয়েড। ডিম্বাশয়ের কেন্দ্রের ওগোনিয়ামটি আকারে বড় হয়। তাহলে যে সবচেয়ে কেন্দ্রে যে ওগোনিয়ামটি থাকবে, ওগোনিয়াম হলো এক বচন, ওগোনিয়াম হলো বহু বচন। কেন্দ্রের ওগোনিয়ামটি আকারে বড় হয় এবং পার্শ্ববর্তী কোষ বা ছোট ওগোনিয়ামগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিলে ফেলে। গিলে ফেলে তারা ওসাইটে পরিণত হয়। ওসাইট এটাও কিন্তু ডিপ্লয়েড। এরা মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 3টি পোলার বডি এবং একটি বড় হ্যাপ্লয়েড ওটির গঠন করে। ওটির রূপান্তর হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। পোলার বডিগুলো এই ডিম্বাণুকে পুষ্টি দান করে নষ্ট হয়ে যায়। ডিম্বাণু বৃদ্ধি লাভ করে বড় হলে ডিম্বাণু কুসুম সমৃদ্ধ হয়, ডিম্বাশয়ের অধিকাংশ স্থান দখল করে রাখে, এবং ডিম্বাণু পরিপক্ক হলে ডিম্বাশয়ের বহিরাবরণ ছিঁড়ে যায়, এটা চ আছে, ছিঁড়ে যায় এবং ডিম্বাণুকে বাইরে উন্মুক্ত রাখে। ডিম্বাণুর উন্মুক্ত প্রান্তের চারপাশে জিলেটিনের পিচ্ছিল আস্তরণ পড়ে। আমরা ছবিটা দেখি, তাহলে এটা হলো সিলেন্টেরন, আর সিলেন্টেরন এটা হলো হাইড্রার, যা আমরা দেখেছিলাম যে হাইড্রার যে দেহকাণ্ড ছিল, দেহকাণ্ডের ঠিক নিচের দিকে, নিচের অর্ধাংশে, বা আমরা বলতে পারি পাদচাকতির সামান্য উপরে এরকম গোলাকার ডিম্বাশয় বা ডিম্বাকার ডিম্বাশয় তৈরি হয়েছিল। তাহলে হাইড্রার এপিডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষ, তারাই বারবার বিভাজিত হয়ে এরকম কি তৈরি করবে, ডিম্বাশয় তৈরি করবে। তো এই ডিম্বাশয়ের ভিতরে প্রথমে কি থাকবে, ডিম্বাণু কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে,
সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো ডিম্বাণু মাতৃকোষ গঠন করবে। আর ডিম্বাণু মাতৃকোষগুলো বিভাজিত হয়ে কি তৈরি করবে? অসংখ্য ওগোনিয়া তৈরি করবে। আমরা বলেছিলাম যে কেন্দ্রে যে এখানে কিন্তু ওগোনিয়ামের ছবি নাই, তাহলে কেন্দ্রের ওগোনিয়ামটি কি করবে? আশেপাশের যে ছোট কোষ বা অন্যান্য ওগোনিয়াম গুলোকে তারা ভক্ষণ করবে এবং ভক্ষণ করে তৈরি করবে ওসাইট। হ্যাঁ, তাহলে এই ওসাইট ডিপ্লয়েড, ওসাইট কি করবে? মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, বিভাজিত হয়ে তৈরি করবে এরকম একটা ওটিট তৈরি করবে, আর তৈরি করবে 3টা পোলার বডি। হ্যাঁ, তো 3টা পোলার বডি, হ্যাঁ, এই ওটিটকে পুষ্টি প্রদান করবে, কারণ ওটিট পরে রূপান্তর হয়ে তৈরি করবে এই যে ডিম্বাণু। এখানে ডিম্বাণুর ছবিটা দেওয়া আছে। তাহলে ওটিট রূপান্তর হয়ে এরকম একটা ডিম্বাণু তৈরি করে। আর এই ডিম্বাণু তৈরিতে ভূমিকা রাখে হলো পোলার বডি গুলো। 3টা পোলার বডি ডিম্বাণুকে পুষ্টি প্রদান করে নষ্ট হয়ে যায়। এভাবে একটা পরিণত ডিম্বাণু হবে। এই ডিম্বাণুটা পরবর্তীতে কুসুম সমৃদ্ধ হবে এবং দেখা যাবে যে পরিণত ডিম্বাণু যখন হয়ে যায় তখন কি হয়? যে ডিম্বাশয়ের যে বহিরাবরণটা আছে সেই বহিরাবরণটা কি ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার কারণে ডিম্বাণুটা আংশিক বাইরে উন্মুক্ত থাকে। হ্যাঁ, কিন্তু ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণুটা মাতৃহাড্ডার সাথে লেগে থাকবে। আর ডিম্বাশয়ের যে বাইরের অংশটা যে ছিঁড়ে গেছে সেই ছিঁড়া অংশে ফাঁকা থাকে, কিন্তু সেখানে পরে এক ধরনের প্রোটিন, জিলেটিন বলে একটা প্রোটিন, পিচ্ছিল প্রোটিন। এই পিচ্ছিল প্রোটিনটা ডিম্বাণুর যে অংশটা ছিঁড়ে গেছে সে অংশে প্রলেপ হয়ে থাকে। সেটা হলো আঠালো, জিলেটিনটা হলো আঠালো। তাহলে এরকম প্রলেপ হয়ে থাকবে। কারণ যখন শুক্রাণু সাঁতরাতে পানিতে যেহেতু সাঁতরাচ্ছে শুক্রাণু, সাঁতরাতে একসময় এই ডিম্বাণু এই জিলেটিনময় আবরণে এসে আবদ্ধ হয়, আটকিয়ে যায়। তাহলে কি আমরা ওজোন স্তরটা বুঝতে পারলাম? স্যার কুসুমটা বুঝি নাই। কুসুম, কুসুমটা হলো আমরা যেমন ডিমে, মুরগির ডিমে যেমন কুসুম থাকে না, হলুদ অংশ, হ্যাঁ, হ্যাঁ স্যার। সেখানে তো কম্প্যাক্ট মানে একটা কুসুম আমরা বুঝতে পারি যে একটা আলাদা, কিন্তু ডিম্বাণুর এই হাইড্রা ডিম্বাণুর ক্ষেত্রে এই কুসুমটা কিন্তু বিচ্ছিন্ন ভাবে আছে। এই যে ছোট ছোট কালো কালো এগুলো সবই কিন্তু কুসুম। ঠিক আছে? এরকম কুসুম সমৃদ্ধ হবে। যখন ডিম্বাণু পরিপক্ক হবে তখন হাইড্রা ডিম্বাণুটা কুসুম সমৃদ্ধ হয়। স্যার এই কুসুমটার কাজ কি? কুসুমটার কাজ এই যে ডিম্বাণু যে পরবর্তীতে সে যে আহ, যখন এর সাথে মিলিত হবে, শুক্রাণুর সাথে মিলিত হবে, জাইগোট তৈরি করবে, হ্যাঁ, এবং জাইগোট যে পুষ্টি পাবে সে পুষ্টি কে দেবে? এই ডিম্বাণুগুলোই, এই কুসুমগুলোই দিবে। তাহলে ওজনে শেষ বুঝতে বুঝছি। পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো নিষেক। তাহলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। পানিতে তাহলে এদের নিষেক কিন্তু পরনিষেক, আর নিষেকটা হবে পানিতে। তাহলে পানিতে মুক্ত শুক্রাণুগুলো ডিম্বাণুর উন্মুক্ত প্রান্তের আঠালো অংশে জড়ো হয়। অসংখ্য শুক্রাণু এসে জড়ো হবে, কিন্তু একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। নিষেক ছিল হাইড্রার যৌন জননের দ্বিতীয় ধাপ। এটা হলো নিষেকের ছবি। তাহলে এটা একটা উভলিঙ্গ হাইড্রা বলতে পারি, বা আমরা বলতে পারি পুরুষ হাইড্রা। এখানে দেখো যে ডিম্বাশয় কিন্তু এখানে পরিস্ফুটন ঘটে নাই, শুক্রাশয় হ্যাঁ পরিস্ফুটন ঘটেছে। আবার এটাও যদি একটা উভলিঙ্গ হাইড্রা হয় এক্ষেত্রে শুক্রাশয়ের কিন্তু পরিস্ফুটন ঘটে নাই, ডিম্বাশয় ঘটেছে। হ্যাঁ, তাহলে উপরেরটা হলো পুরুষ হাইড্রা ধরেছি, আর নিচেরটা হলো স্ত্রী হাইড্রা। আমরা বলেছিলাম যে স্ত্রী হাইড্রার ডিম্বাশয় যখন ডিম্বাণু তৈরি করে তখন ডিম্বাণুর কিছু অংশ সে কি করে মানে ওই জিলেটিনময় আবরণ দ্বারা আচ্ছাদিত থাকে। তাহলে এভাবে উৎপন্ন শুক্রাণুগুলো পানিতে সাঁতরাচ্ছে, ঘটনা কিন্তু পানিতে ঘটতেছে। এভাবে সাঁতরাতে স্ত্রী হাইড্রার এই উন্মুক্ত ডিম্বাণুর অংশে যখন আসে, কেবল একটি মাত্র শুক্রাণু এই ডিম্বাশয়ের ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। এইভাবে এরা নিষেক সম্পন্ন করে। পরিস্ফুটন 3 নম্বর ধাপ হলো পরিস্ফুটন। তাহলে নিষেকের ফলে সৃষ্ট জাইগোট মাতৃর দেহে সংলগ্ন থাকা অবস্থায় ভ্রূণের পরিস্ফুটন শুরু হয়ে যায়। তাহলে এখন কি আছে? যেহেতু আমরা এখানে দেখলাম যে স্ত্রী হাইড্রার এখানে ডিম্বাশয়ে ডিম্বাণু আছে, এই ডিম্বাণুতে শুক্রাণু এসে লেগে গেছে, যার ফলে এখানে জাইগোট হয়েছে। আর এই জাইগোট মাতৃদেহে লেগে আছে, মাতৃ হাইড্রার সাথে জাইগোটটা লেগে আছে। তাহলে মাতৃদেহে সংলগ্ন থাকা অবস্থায় জাইগোট পরবর্তীতে কি করবে? ভ্রূণ তৈরি করবে,
ভ্রূণের পরিস্ফুটন ঘটবে। ভ্রূণ যে পরিস্ফুটনগুলো করবে সেগুলো কি কি? ভ্রূণ পর্যায়ক্রমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে ভ্রূণীয় এক্টোডার্মের কোষ এক ধরনের রস নির্গত করে ভ্রূণের চারদিকে কণ্টকময় সিস্ট আবরণ গঠন করে। তাহলে ভ্রূণ কতগুলো পর্যায় অতিক্রম করে? পর্যায়গুলো ছিল প্রথমে মরুলা, পরে ব্লাস্টুলা, পরে গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে, হ্যাঁ, যখন গ্যাস্ট্রুলা দশায় উপনীত হয় তখন ভ্রূণের যে দুইটা কোষস্তর থাকে, বাইরেরটার নাম এক্টোডার্ম আর ভেতরেরটার নাম হলো এন্ডোডার্ম। তো ভ্রূণের এক্টোডার্মের কোষ এক ধরনের রস নির্গত করে ভ্রূণের চারিদিকে, হ্যাঁ, বা গ্যাস্ট্রুলা দশার চারিদিকে, যার ফলে গ্যাস্ট্রুলা দশা কণ্টকময় সিস্ট আবরণ দ্বারা আবৃত হয়। এই অবস্থায় ভ্রূণটি সিস্ট আবরণে থাকা অবস্থায় মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে নিমজ্জিত কোনো বস্তুর সাথে আটকে যায় এবং সিস্টে আবদ্ধ থাকা অবস্থায় যে ভ্রূণটা বা গ্যাস্ট্রুলা দশাটা পরে কি তৈরি করবে? হাইপোস্টোম, কোর্সিকা, পাদচাকতি প্রভৃতি বিকাশের মাধ্যমে ভ্রূণটি অপত্য হাইড্রায় পরিণত হয়। আর অনুকূল পরিবেশে সিস্ট আবরণ ভেদ করলে হাইড্রোলা দশা বের হয়ে আসে, ক্রমে বৃদ্ধি পেয়ে পরিণত হাইড্রায় উপনীত হয়। আমরা ছবির মাধ্যমে জিনিসটা বুঝি। তাহলে প্রথম ১ নম্বর ছবিটা দেখো, এটা হলো জাইগোট। তাহলে এটা কিন্তু এই জাইগোটটা কিন্তু এই যে বাম পাশে দেখো এরকম একটা অংশ দেখানো হয়েছে, হ্যাঁ? দ্বিতীয় বন্ধনীর মতো একটা অংশ দেখানো হয়েছে। এটা দেখানো মানে মাতৃ হাইড্রার সাথে সে লেগে আছে। সবাই জিনিসটা খেয়াল করো, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি। এটা দেওয়া মানে কি? জাইগোটটা কার সাথে লেগে আছে? মাতৃ হাইড্রার সাথে লেগে আছে। ঠিক আছে? তাহলে এই যেটা আমরা ভিতরের অংশ দেখতে পাচ্ছি বড় কোষটা, এটাই হলো জাইগোট। আর এই যে বাইরে কিন্তু পোলার বডি নষ্ট হয়ে গেছে। এবার আমরা বলছি যে জাইগোট বিভাজিত হচ্ছে। প্রথমে জাইগোট এক কোষী ছিল, পরে ২ নম্বর ছবিতে আমরা কি দেখছি? জাইগোট কয় কোষী হয়েছে? দ্বিকোষী, বিভাজিত দ্বিকোষী। হয়েছে। দ্বিকোষী। এই দ্বিকোষী গঠনটাকে আমরা কি বলছি? ক্লিভেজ। তাহলে আমরা ক্লিভেজ কাকে বলবো? জাইগোট কোষ বারবার মাইটোসিস বিভাজনের ফলে বা জাইগোট কোষের বারবার মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলা হয়। হ্যাঁ, ক্লিভেজের সংজ্ঞা কি? জাইগোট কোষের বারবার মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলা হয়। মনে থাকবে? জাইগোট কোষের বারবার মাইটোসিস বিভাজনকে কি বলে? ক্লিভেজ বলে। তাহলে এখানে প্রথমে ২ টা কোষ, পরে ৪ কোষ, পরে ৮ কোষ, এভাবে কিন্তু অনেকগুলো কোষ তৈরি করবে। ঠিক আছে? তাহলে এই সব বিভাজনকে আমরা কি বলবো? ক্লিভেজ। ওকে? তাহলে এই জাইগোট প্রথমে কি হয়? জাইগোট কোষটা প্রথমে ক্লিভেজিত হয়ে মরুলা দশার সৃষ্টি করে। কোন দশার সৃষ্টি করবে? মরুলা। আমরা কিন্তু এখানে মরুলা দশা বলে কোনো দশা দিই নাই ছবিতে। কিন্তু আমরা বর্ণনায় বলেছি মরুলা। এখানে খেয়াল করো, ভ্রূণ পর্যায়ক্রমে মরুলা। তাহলে বর্ণনায় কিন্তু মরুলা কথাটা লেখা আছে। তাহলে আমরা এখানে মরুলা দশা কি বলবো? যে জাইগোট কোষ বিভাজিত হয়ে প্রথমে মরুলা দশার সৃষ্টি করে। মরুলা মানে কি? মরুলা মানে অনেকগুলো কোষের গুচ্ছ। যে জাইগোট যে বিভাজিত হয়েছিল, বিভাজিত হয়ে যাওয়ার পর অনেকগুলো কোষ তৈরি করেছিল, সেই অনেকগুলো কোষের গুচ্ছকে আমরা বলবো মরুলা। তাহলে জাইগোট কোষ বিভাজিত হয়ে মরুলা গঠন করে। মরুলার কোষগুলো একই স্তরে সজ্জিত হয়, সজ্জিত হয়ে ৩ নম্বর যে এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টা, আসলে মূলত আমরা বলতে পারি ৪, হ্যাঁ? বা আমরা ওই ক্লিভেজের মধ্যে যদি মরুলাকে রেখে দিই তাহলে আমরা একে ৩ই ধরবো। তাহলে ব্লাস্টুলা। তাহলে মরুলার কোষগুলো একই স্তরে সজ্জিত হয়ে যে দশা সৃষ্টি করে তার নাম ব্লাস্টুলা। তাহলে ব্লাস্টুলার ভিতরে যে গহ্বর তাকে আমরা বলবো ব্লাস্টোসিল, আর ব্লাস্টুলার চারপাশে যে গঠনটা তাকে আমরা বলবো ব্লাস্টোডার্ম। ব্লাস্টোডার্মের প্রত্যেকটা কোষকে আমরা বলবো ব্লাস্টোমিয়া। তাহলে আমরা এই ব্লাস্টুলা দশা পর্যন্ত কি বুঝেছি? ব্লাস্টুলা দশা পর্যন্ত। স্যার। আচ্ছা, তাহলে এটা কিন্তু প্রস্থচ্ছেদ, মানে ব্লাস্টুলা দশাকে যদি আমি আড়াআড়ি ভাবে কাটি তাহলে আমরা এরকম প্রস্থচ্ছেদ দেখতে পাবো। হ্যাঁ, ব্লাস্টুলা দশা পরবর্তীতে কি তৈরি করবে? গ্যাস্ট্রুলা দশায় উপনীত হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাতৃ হাইড্রার অংশটা দেওয়া আছে, এপিডার্মিসের অংশটা, মাতৃ হাইড্রার যে এরকম দ্বিবন্ধনী, এটা কিন্তু দেওয়া আছে, মানে মাতৃ হাইড্রার সাথে এখনো লেগে আছে। এবার কি করবে? ব্লাস্টুলা দশার কোষগুলো, হ্যাঁ, গ্যাস্ট্রুলা দশায় উপনীত হবে। তাহলে গ্যাস্ট্রুলা দশা মানে কি? যে আমরা বাইরের যে একটা স্তর তাকে আমরা বলবো এক্টোডার্ম, আর ভিতরের স্তরকে আমরা বলবো এন্ডোডার্ম।
হ্যাঁ, তাহলে এই যে বাইরে আমরা যেটা স্তর সেটাকে আমরা বলছি এক্টোডার্ম বা এপিডার্মিস, আর ভিতরের কোষগুলো সজ্জিত হয়ে তৈরি করবে এন্ডোডার্মিস। আর এক্টোডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝে অকোষীয় একটা লেয়ার থাকবে, তাকে বলবো আমরা মেসোগ্লিয়া। আমরা 5 নম্বর চিত্রে এই চিত্রটা দেখতে পাচ্ছি যে বাইরের লেয়ারটা হলো এপিডার্মিস, ভিতরে সবুজ কোষের লেয়ারটা হলো গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ, বা এন্ডোডার্মিস, আর কালো লেয়ারটা হলো মেসোগ্লিয়া। হ্যাঁ, আর বাইরে আমরা দেখতে পাচ্ছি সিস্ট আবরণ। এই সিস্ট আবরণ কে তৈরি করেছে? আমরা 4 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি সিস্ট আবরণ তৈরি করে এপিডার্মিস এর যে কোষগুলো আছে তারাই এক ধরনের রসক্ষরণ করে, আর রসক্ষরণ করে গ্যাস্ট্রুলার চারিদিকে এরকম একটা কণ্টকময় আবরণ তৈরি করে। হ্যাঁ, এইভাবে তারা পরিণত গ্যাস্ট্রুলা সৃষ্টি করে। তাহলে গ্যাস্ট্রুলা দশা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে গ্যাস্ট্রুলা দশায় আমরা কয়টা স্তর দেখতে পাচ্ছি? গ্যাস্ট্রুলা দশায় আমরা বাইরে এপিডার্মিস আর ভেতরে গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝখানে আমরা পাচ্ছি মেসোগ্লিয়া। আর এই বাইরের কণ্টকময় আবরণ তৈরি করে কি? এপিডার্মিসের কিছু কোষ এক ধরনের রস ক্ষরণ করবে এবং গ্যাস্ট্রুলার চারিদিকে এই আবরণটা তৈরি করে। এভাবে আমরা কণ্টকময় গ্যাস্ট্রুলা দশা পাবো। এরপরে কি হবে? এই অবস্থায় এই 5 নম্বর যে অংশটা, এই অবস্থায় এরা তখন কি হবে? মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পানিতে যদি কোনো নিমজ্জিত বস্তু পায় সেই নিমজ্জিত বস্তুর সাথে এরা আটকে যাবে। দেন এই সিস্টের ভিতরে যে ভ্রূণটা আছে বা গ্যাস্ট্রুলা আছে, সে তখন কি করবে? আস্তে আস্তে বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে একসময় তারা মুখ, হাইপোস্টোম, কোর্সিকা এগুলো তৈরি করবে এবং অপত্য হাইড্রা বা শিশু হাইড্রায় পরিণত হবে এবং এই শিশু হাইড্রার নাম হবে হাইড্রুলা। যখন অনুকূল পরিবেশ, মানে যখন পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে, সেটাকে আমরা বলবো অনুকূল পরিবেশ। সেই অনুকূল পরিবেশ পেলে এই চারপাশের যে কণ্টকময় আবরণ, সেই কণ্টকময় আবরণটা নষ্ট হয় এবং ভিতরের হাইড্রুলা বা শিশু হাইড্রা বের হয়ে আসে এবং সে তখন বৃদ্ধি লাভ করে আবার নতুন হাইড্রা গঠন করে। এই ছিল তাহলে পরিস্ফুটন। তাহলে বুঝতে পেরেছো পরিস্ফুটনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা হাইড্রার প্রজনন শেষ করলাম। আমরা আরেকটা শর্ট একটা আমরা করবো, সেটার নাম হলো সিমবায়োসিস, বা আমরা বলতে পারি মিথজীবিতা। এটা অনেক সময় পরীক্ষায় দেয় 2 থেকে 3 মার্কের জন্য। তাহলে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হলে এই ধরনের সাহচর্যকে মিথজীবিতা বলে। এই অবস্থায় জীব দুটিকে মিথজীবী বলা হয়। যেমন হাইড্রা ভিরিডিসিমা, এটা হলো হাইড্রা প্রাণী একটা প্রজাতি নামক হাইড্রা, এবং জুকুলোরেলা, এটা হলো উদ্ভিদ এক ধরনের শৈবাল, এর মধ্যে সম্পর্ক যেভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকার পায়। তাহলে শৈবাল কিভাবে হাইড্রা থেকে উপকার পায়? প্রথম ধাপটা হলো শৈবাল কিভাবে উপকার পায় হাইড্রা থেকে। তাহলে হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষে আশ্রয় পায়। তাহলে হাইড্রা যে প্রাণীটা আছে তার যে অন্ততক বা গ্যাস্ট্রোডার্মাল যে কোষ আছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এরা আশ্রয় নিবে। কারা আশ্রয় নিবে? শৈবাল। হাইড্রা যখন তার শ্বাস ত্যাগ করবে তখন সে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এই কার্বন ডাই অক্সাইড হাইড্রা সাধারণত বায়ুতে ছাড়ার কথা ছিল, কিন্তু হাইড্রার দেহে যেহেতু এই শৈবালটা অবস্থান করছে, হ্যাঁ, হাইড্রার ত্যাগ করা বা শোষণে ত্যাগ করা যে কার্বন ডাই অক্সাইড সেটা কি করবে? সেই শৈবাল গ্রহণ করে নেবে এবং গ্রহণ করে সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে সে ব্যবহার করবে। তাহলে শৈবালকে কষ্ট করে বাইরের বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হচ্ছে না। সে যেহেতু হাইড্রার দেহেই আছে, এই জন্য হাইড্রা থেকে সে কার্বন ডাই অক্সাইড পেয়ে যাচ্ছে। এরপর আমরা আসছি হাইড্রার বিপাকীয় কাজ। হাইড্রা তো খাবার দাবার খাবে এবং তার যে নর্মাল যে বিপাকীয় কাজ আছে, সেই বিপাকীয় কাজের ফলে সে নাইট্রোজেনাস বর্জ্য উৎপন্ন করবে। সেই বর্জ্যগুলো সে মুখ দিয়ে বের করে দিত। হ্যাঁ, যার ফলে কি হয় যে হাইড্রার আর এই বর্জ্যগুলো মুখ দিয়ে বের করার প্রয়োজন হচ্ছে না, কারণ তার দেহের অন্ততকের পেশি আবরণী কোষের ফাঁকে যেহেতু শৈবাল আছে, সে শৈবাল এই নাইট্রোজেন জাত বর্জ্যগুলো গ্রহণ করে নেয় এবং গ্রহণ করে শৈবাল তার দেহ গঠনে ব্যবহার করে। তাহলে এই 3টা উপকার শৈবালের, বুঝতে পারলা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার কি হবে? হাইড্রা উপকার পাবে।
হাইড্রা কিভাবে উপকৃত হয়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য তৈরি করবে, হ্যাঁ, তার কিছু অংশ হাইড্রা গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। যদিও আমরা জানি যে হাইড্রা মাংসাশী প্রাণী, তবে এই হাইড্রা ভিরিডিসিমা যে প্রজাতি, এরা কিছু শর্করা জাতীয় খাদ্য খেতে পারে। শৈবাল সালোক সংশ্লেষণকালে সৃষ্ট যে অক্সিজেন নির্গত করে তা হাইড্রা শোষণে ব্যবহার করে। তাহলে সালোক সংশ্লেষণের সময় যে উদ্ভিদ সাধারণত অক্সিজেন নির্গত করে সেটা বায়ুতে ছেড়ে দেয়। যেহেতু এই শৈবালটা হাইড্রার দেহেই আছে, হাইড্রা এই শৈবালের ত্যাগকৃত অক্সিজেন বাইরে যেতে দেবে না, হাইড্রাই সে শ্বাস গ্রহণে ব্যবহার করে ফেলবে। শৈবাল হাইড্রার শোষণে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পানিকে ঝামেলা মুক্ত করে। শৈবাল আবার হাইড্রা যখন শোষণে তার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডকে শৈবাল বাইরে যেতে দিচ্ছে না। ফলে হাইড্রারও কষ্ট কমে যাচ্ছে, তাকেও শ্বাস ত্যাগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করতে হচ্ছে না। যেহেতু তার দেহেই শৈবাল আছে, সেই শৈবাল কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে নিচ্ছে এবং হাইড্রা নিজেকে ঝামেলা মুক্ত মনে করছে। 4 নম্বর, একইভাবে হাইড্রার বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি করছে, এই বর্জ্য তার মুখ দিয়েই বের করতে হবে। কারণ হাইড্রা এমন একটা প্রাণী যে মুখ দিয়ে তারা খাদ্য গ্রহণ করে, আবার মুখ দিয়েই তারা বর্জ্য ত্যাগ করে। তো হাইড্রার ক্ষেত্রে এটা একটু যে সে নিজেকে ঝামেলা মুক্ত করছে, যে তার দেহে যে নাইট্রোজেন বর্জ্যগুলো তৈরি হলো সেগুলো বাইরে পাঠানোর কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তারা যেহেতু তার দেহে শৈবাল আছে, সেই শৈবালগুলো এগুলো গ্রহণ করে নিচ্ছে। এভাবে হাইড্রা নিজেকে ঝামেলা মুক্ত মনে করছে। ওকে, তো এই হলো তাহলে হাইড্রার সিম্বায়োসিস বা মিথজীবিতা। যদি এখানে হাইড্রার গাঠনিক বৈষম্য ও সৌরমণ্ডল দেওয়া আছে, এটা আসলে সিলেবাসে নাই, আগের সিলেবাস গুলোতে ছিল। তারপর আবার এটাও বুঝাই দিই যে হাইড্রার গাঠন, আমরা তো মিথজীবিতা বুঝতে পেরেছি সবাই। হ্যালো, হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, সময় মনে হয় শেষ হয়ে যাবে, আমি আবার প্রকাশ করব। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে হাইড্রার হলো গাঠনিক বৈষম্য ও সমবন্টন। তার আগে আমি পড়াইছি মিথজীবিতা। মিথজীবিতা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা আছি হাইড্রার গাঠনিক বৈষম্য ও সমবন্টন। প্রাণী জগতে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম হাইড্রার গাঠনিক বৈষম্য ও সমবন্টন, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রাণী জগতে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম গাঠনিক বৈষম্য ও সমবন্টন করেছে। একটি বহুকোষী জীবদেহে যখন যাবতীয় শারীরবৃত্তীয় কাজ বিভিন্ন কোষে, অঙ্গে বা অঙ্গতন্ত্রে বন্টিত হয়, তখন তাকে সমবন্টন বলে। সমবন্টন মানে কি, যে এটা কোষের মধ্যে সমবন্টন হতে পারে, যে বিভিন্ন কোষ আছে সেই কোষগুলো আলাদা আলাদা কাজ করবে, বিভিন্ন অঙ্গ আছে আলাদা আলাদা ভাবে কাজ করবে। তাহলে হাইড্রার দেহে দুই ধরনের সমবন্টন দেখা যায়, কোষীয় এবং আঙ্গিক সমবন্টন উল্লেখ করা হলো। তো প্রথমে আসি আমরা আঙ্গিক সমবন্টন।
যদি আমরা বলতেছি যে এদের কোনো অঙ্গ তৈরি হয় না, কিন্তু আমরা এদের মুখছিদ্রকে অঙ্গ হিসেবেই নাম দিলাম। তাহলে আঙ্গিক সমবন্টন কি কি? মুখছিদ্র, কোষিকা, সিলেন্টেরন, এপিডার্মিস, মেসোগ্লিয়া, দেহকাণ্ড, পাদচারী। তাহলে এই সমস্ত অংশগুলো কি করবে? আঙ্গিক সমবন্টনের ভূমিকা পালন করবে। তাহলে এই অংশগুলোর কাজ বলে দিলেই আঙ্গিক সমবন্টন হয়ে গেল। মুখছিদ্র কি কাজ করে? একটা যদি আমরা কাজ বলতে পারি তাহলেই হয়ে গেল। মুখছিদ্র কি কাজ করতে পারে? সহজ, খাদ্য গলাধকরণ। খাদ্য গ্রহণ। কোষিকা কি কাজ করবে? দেহে যে শিকারকে আটকে রাখে। শিকারকে খাদ্য শিকার করা আর চলনে অংশ নেওয়া। সিলিন্ড্রন কি কাজ করবে? সিলিন্ড্রন হলো বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন করে এবং মুকুলোদ্গম গঠনের সময় মুকুলকে পুষ্টি প্রদান করে। এপিডার্মিস, হাইডার এপিডার্মিসে বিভিন্ন ধরনের কোষ থাকে, সেই কোষগুলো বিভিন্ন কাজ করবে এবং এপিডার্মিস দেহের বহিরাবরণ গঠন করে। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া হলো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিত্তিতল হিসেবে কাজ করে। দেহকাণ্ড, তাহলে হাইডার দেহকাণ্ডে দেহকাণ্ড হলো যে মেন কাঠামো হাইডার গঠন করে। হাইডার দেহকাণ্ড, পাদচারী। হাইডার যে নিমজ্জিত কোনো বস্তুর সাথে হাইডার যখন সংযুক্ত থাকে তখন এরা পাদচারীর সাহায্যে সংযুক্ত থাকবে। এবার আমরা আসবো কোষীয় সমবন্টন। তাহলে কোষীয় সমবন্টন আমরা বিভিন্ন ধরনের কোষের কাজ বলে দিলেই হয়ে গেল। পেশি আবরণী কোষের কাজ, নিউরোসাইটের কাজ, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ, সংবেদী ও স্নায়ু কোষের কাজ, পুষ্টি কোষের কাজ, গ্রন্থি কোষের কাজ। তাহলে আমরা তো হাইডার বহিতক এবং অন্ততক দুটোই পড়িয়েছি, তাই না? তাহলে এই সমস্ত কোষের কাজ আমরা পারবো না? যেমন পেশি আবরণী কোষের কাজ কি হতে পারে? একটা কাজ বললেই হবে। চলনে আত্মরক্ষায় সাহায্য করা। পেশি আবরণী কোষের কাজটা ছিল হলো তোমার যে দেহের সংকোচন প্রসারণে অংশ নেওয়া, বা হ্যাঁ স্যার। দেহের বহিরাবরণ গঠনে অংশ নেওয়া। নিউরোসাইটের কাজ হবে যে এরা কি করবে, এর ভিতরে নেমাটোসিস্ট ছিল, সেই নেমাটোসিস্ট কি করবে, যে শিকার বা খাদ্য বা শিকার গ্রহণে ভূমিকা রাখবে। তারপর আত্মরক্ষায় ভূমিকা রাখবে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা মনে আছে? দেহের প্রয়োজনে বিভিন্ন কোষ পুনর্গঠন করে। দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে। সংবেদী কোষের কাজটা মনে আছে? যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। গ্রহণ করে কোন কোষকে দিবে? স্নায়ু কোষকে দিবে। আর স্নায়ু কোষের কাজ কি? সংবেদী কোষ থেকে গৃহীত উদ্দীপনা গ্রহণ করে সে দেহে ছড়াই দিবে। পুষ্টি কোষের কাজ কি ছিল? পুষ্টি কোষ ছিল এটা অন্ততকের কোষ। পুষ্টি কোষ দুই ধরনের ছিল, একটা ছিল ফ্লাজেলীয় পুষ্টি কোষ আর একটা ছিল ক্ষণপদীয় পুষ্টি কোষ। তাহলে ফ্লাজেলীয় পুষ্টি কোষ ও ক্ষণপদীয় পুষ্টি কোষ বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে। গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ কি করে? বিভিন্ন ধরনের মিউকাস ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। তারপর হলো খাদ্য গলাধকরণে ভূমিকা রাখে, চলনে ভূমিকা রাখে। তাহলে এইভাবে কোষীয় সমবন্টন। তাহলে আমরা হাইড্রা যদি আমরা বিভিন্ন অংশ বা অঙ্গের যদি আমরা কাজ বলে দিই তাহলে তার আঙ্গিক সমবন্টন হয়ে যায়, এবং তার যদি বিভিন্ন কোষ আছে সেই কোষগুলোর কাজ যদি বলে দিই তাহলে তার কোষীয় সমবন্টন হয়ে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? স্যার আসে নাই তো এখনো। এখনো আসে নাই? না স্যার, এখন আসতে আছে। নেটওয়ার্ক সমস্যা করছিল। তোমাদের ওদিকে ঠিক আছে?
আচ্ছা, আর বেশি সময় না, আর 5 থেকে 7 মিনিট হয়ে যাবে। তো আমরা দুটো পার্থক্য শিখবো, একটা হলো পরজীবী এবং মিথজীবীদের মধ্যে পার্থক্য। এটা অনেক সময় তুলনা হিসেবে আসতে পারে। পরজীবী আর মিথজীবী, মিথজীবী তো আমরা আজকে শিখলাম মিথজীবী জিনিসটা কি। তুলনার বিষয় ঘনিষ্ঠতা। পরজীবী পরজীবী পোষকের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকতে পারে, নাও পারে। মিথজীবী মিথজীবী সময় সময় ঘনিষ্ঠভাবে সম্পর্ক স্থাপন করে। তাহলে এরকম একটা পরজীবী বলো, পরজীবী আমাদের দেহ কিন্তু পরজীবী আছে, বলতে পারবা সেই পরজীবীর নাম কি? কৃমি। কৃমি। হ্যাঁ, সে কিন্তু ক্ষতি করে, কৃমি কিন্তু ক্ষতি করে। আবার হলো মিথজীবী হলো যেটা আমরা হাইড্রা এবং শৈবালের ক্ষেত্রে দেখলাম যে একে অপরকে উপকার করছে। মিথজীবী মানে সবসময় একে অপরের উপকার করবে, কিন্তু পরজীবী কি করবে, যে সে ক্ষতি করতে পারে। নির্ভরশীলতা, পরজীবী পোষকের উপর নির্ভরশীল। মিথজীবী দুটি পরস্পর নির্ভরশীল, মানে মিথজীবী যে জীবগুলো হবে তারা একে অপরের উপর নির্ভরশীল। আর পরজীবী পোষকের উপর নির্ভরশীল, কিন্তু পোষক পরজীবীর উপর কখনোই নির্ভরশীল হবে না। সহাবস্থানের ফলাফল, পরজীবী উপকৃত হয় কিন্তু পোষক ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু পোষকের দেহে থাকছে, পোষকের খাদ্য সে গ্রহণ করতেছে, যার ফলে পোষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মিথজীবীদের ক্ষেত্রে উভয়ই উপকার পাচ্ছে। অঙ্গের পরিবর্তন, পরজীবীর ক্ষেত্রে পুষ্টির জন্য এদের দেহের বিভিন্ন অঙ্গের সামান্য বা আমূল পরিবর্তন ঘটে। আর মিথজীবীর ক্ষেত্রে এদের দেহের কোনো অঙ্গের তেমন পরিবর্তন ঘটে না। যেমন কৃমি যখন আমাদের দেহের ভিতরে থাকে, তাহলে আমাদের দেহের ভিতরে থাকার জন্য আমাদের দেহের যে পরিপাক তন্ত্র আছে, সেই পরিপাক তন্ত্রে তাকে কি করতে হবে, আটকে থাকতে হবে। হ্যাঁ, এই আটকে থাকার জন্য তার দেহে কিছু থাকবে, তার পরিপাক মানে অভিযোজন হবে। দেখা যাবে তার, আমরা জানি কৃমির মধ্যে, কৃমির মাথায় একটা উপাদান আছে, তার নাম হলো স্কোলেক্স। হ্যাঁ, তাহলে এই স্কোলেক্স থাকার কারণে সে আমাদের পরিপাক নালীর অংশগুলোকে সে আঁকড়িয়ে ধরে রাখতে পারে। তো এরকম প্রত্যেকটা পরজীবী, যেমন আমাদের মাথায় মাথায় কিন্তু অনেকেরই উকুন আছে। উকুন, তাহলে উকুন যেটা মাথায় যা উকুন, উকুনটাও কিন্তু আমাদের পরজীবী। তাহলে যেহেতু আমরা আমরা হলাম উকুনের হলো পোষক, আর উকুন হলো পরজীবী। পরজীবী কিন্তু আমাদের মাথায় আশ্রয় নিচ্ছে এবং বিনিময়ে সে মাথা থেকে সে রক্ত শোষণ করছে। তাহলে উকুনও একটা পরজীবী, কৃমিও হলো পরজীবী। পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য। তাহলে তুলনীয় বিষয়, দুই জীবের মধ্যে সম্পর্ক। পরজীবিতা, একটি প্রজাতি পোষক এবং অন্যটি পরজীবী। মিথজীবিতা, উভয় প্রজাতি পরস্পরের মিথজীবী। নির্ভরশীলতা, পরজীবী পোষকের উপর নির্ভরশীল, মিথজীবীরা পরস্পর নির্ভরশীল। ঘনিষ্ঠতা, পরজীবী পোষকের সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্কিত নাও থাকতে পারে। একটি সদস্য সবসময় অন্যান্য ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করে। আমরা 3 নম্বর যেটা বললাম যে পরজীবী পোষকের সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্কিত নাও থাকতে পারে। তাহলে এই কথার অর্থ কি তোমরা বুঝতে পেরেছো? এরকম একটা প্রাণীর নাম বলতে পারবা যারা পরজীবী কিন্তু পোষকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত নাই? এরকম প্রাণীর নাম বলতে পারবা? যেমন উকুন এগুলা? না, উকুন তো সে সবসময় থাকছে মাথায়, তার তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে পোষকের সাথে। তাকে পোষক তাকে আশ্রয় দিচ্ছে, আর বিনিময়ে সে পোষকের ক্ষতি করছে। মশকি, তাহলে এরকম একটা হলো মশকি। মশকি কি, যে পোষকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক নাও থাকতে পারে, যে মাঝে মাঝে তার প্রয়োজন যখন হচ্ছে সে এসে খাবার খেয়ে চলে যাচ্ছে, কিন্তু সে আশ্রয় নিচ্ছে না। হ্যাঁ, এই কথাটাই বোঝানো হয়েছে। উপকারিতা, পোষকের ক্ষতির বিনিময়ে পরজীবী আশ্রয়, খাদ্য ও জনন বিষয়ে উপকৃত হয়। আর মিথজীবীদের ক্ষেত্রে মিথজীবী যে জীবগুলো আছে নানাভাবে উপকৃত হয়। অভিযোজন, তাহলে পরজীবীর ক্ষেত্রে আমরা কি দেখবো, পরজীবিতার ক্ষেত্রে অভিযোজনের কারণে পরজীবীর বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে। আর মিথজীবিতার ক্ষেত্রে অভিযোজনের কারণে মিথজীবীদের কোনো অঙ্গের পরিবর্তন ঘটে না। হ্যাঁ, তাহলে এই হলো পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য। তাহলে আমাদের হাইড্রা চ্যাপ্টার শেষ।
আমরা নেক্সটে তাহলে প্রাণী পরিচিতির ঘাসফড়িং অংশটা পড়াবো। যেহেতু প্রাণী পরিচিতি 3টা প্রাণীর সমন্বয়ে গঠিত, আমরা প্রথম প্রাণীর হাইড্রার বিভিন্ন অংশ বুঝলাম। আমরা নেক্সটে ঘাসফড়িং নিয়ে পড়াশোনা করব। তো এই পর্যন্ত আমরা রাখি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।